হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সোলো লেভেলিং এর সিজন 1 এপিসোড 1 এক্সপ্লেইন করব। বর্তমান টাইমলাইন থেকে 3 বছর পূর্বে আমরা একটি আইল্যান্ড দেখতে পাই। আইল্যান্ডের আশেপাশে অনেকগুলো ওয়ারশিপ দেখা যায়, যার আশেপাশে অনেক এক্সপ্লোশন হচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই ভাইস ক্যাপ্টেনকে বলছেন, ক্যাপ্টেন আমরাও কি জয়েন করব? ক্যাপ্টেন বলে, এই সব করা বৃথা, আমাদের উইপন এখানে কাজ করবে না। তাই আমাদের এখন হান্টারদের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। আবার স্ক্রিন সেফট হয়, আমরা দেখতে পাই একজন হান্টার কিছু থেকে বেঁচে পালাচ্ছে। ওই হান্টার দৌড়ে তার সাথীদের কাছে যায়। তখনই বড় বড় পিঁপড়ের দেখতে পাই, যারা হান্টারদের উপর অ্যাটাক করে দেয়। অনেকগুলো হান্টার মিলে ওই পিঁপড়ের সাথে লড়াই করার চেষ্টা করতে থাকে, কিন্তু আস্তে আস্তে পিঁপড়েরা হান্টারদের খাওয়া শুরু করে। তখনই এস র্যাঙ্ক হান্টার ওইখানে পৌঁছে যায়। এস র্যাঙ্ক হান্টাররা বিশেষ ধরনের পাওয়ারের অধিকারী হয়, যেমন হিলিং, লাইটনিং ও বিস্ট টাইপ পাওয়ার। তার লাল পিঁপড়েদের খুব সহজে হারিয়ে দিচ্ছিল। হঠাৎ ওইখানে সাদা পিঁপড়ের আবির্ভাব হয়, যারা লাল পিঁপড়ের থেকে বেশি শক্তিশালী। উন্নগ্লু তার হিলিং অ্যাবিলিটি দিয়ে হান্টারদের হিল করছিল। উনহু ও উনসিওক সাদা পিঁপড়ের সাথে লড়াই করতে থাকে। উনহু তার ফিজিক্যাল পাওয়ার ব্যবহার করে ওই পিঁপড়ের দাঁত ভেঙে দেয়, এরপর তাকে মেরে ফেলে। কিন্তু সেই সময়ই আরও সাদা পিঁপড়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এই পিঁপড়ের গ্রুপকে এগিয়ে আসতে দেখে উনহু এবং উনসিওক তাদের অ্যাবিলিটি ইউজ করে, যা ওই পিঁপড়ের গ্রুপকে হিট করে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই চৈজং ইন তাদের দেখছে। তার সাথে আমরা বড় একটা হান্টার গ্রুপকে দেখতে পাই, যাদের দিকেও সাদা ও লাল পিঁপড়ের দল বাড়তে থাকে। চৈজং ইন তার ফায়ার অ্যাবিলিটি ইউজ করে, যার ফলে সব লাল পিঁপড়ে মারা যায়, কিন্তু ওইখানে সাদা পিঁপড়ের গুলো এখনও আগে বাড়তে থাকে। এরপর পর্বটি একটি বর্ণনা দিয়ে শুরু হয় 10 বছর আগের ঘটনা দিয়ে, যা মানুষের জগতের সাথে দানবপূর্ণ ডানজেনগুলির সংযোগকারী পোর্টালের অস্তিত্ব সম্পর্কে বলে। এই পোর্টালগুলোকে গেটস বলা হয়। বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা, যাদের ভিতরে পাওয়ার অ্যাওয়েকেন্ড হয়েছে, তারা এই ডানজেনগুলিতে প্রবেশ করে দানবদের পরাজিত করে এবং পোর্টালগুলি বন্ধ করার দায়িত্বে থাকে, যাদের হান্টার বলা হয়। এদের মধ্যে আমিও একজন হান্টার। আমার নাম সাং জিনহু। আমি একজন ই র্যাঙ্ক হান্টার। হান্টার অ্যাসোসিয়েশন এর মধ্যে যতগুলো হান্টার আছে, ই র্যাঙ্ক তাদের মধ্যে সবচেয়ে লো র্যাঙ্ক। আর আমি ই র্যাঙ্ক হান্টারদের মধ্যেও সবচেয়ে দুর্বল হান্টার। আমি কখনো কল্পনা করিনি আমার সাথে এমন হবে। আমরা একটি কনস্ট্রাকশন সাইট দেখতে পাই। এইখানে এক কফিওয়ালা এক লোককে কফি দেওয়ার সময় বলে, আজকের রেটের জন্য আপনাকে গুড লাক। এই হান্টারের নাম কিম। তখন কিমের একজন বন্ধু এসে তার সাথে দেখা করে, যার নাম পার্ক। কিম জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি তো হান্টিং করা ছেড়ে দিয়েছ। পার্ক লজ্জা পেয়ে বলে, আমি আবার বাবা হতে চলেছি। তখন কিম বলে, যাক, ভালো রেট ভালো হলে ভালো টাকা পাওয়া যাবে। তখন পার্ক বলে, আমার ভয় করছে, আমি আগের মতো কাজ করতে পারবো কিনা জানি না, যদিও আমি আগেও ভালো কিছু করতে পারতাম না। এরপর আমরা আমাদের মেইন ক্যারেক্টার সাং জিনহুকে দেখতে পাই। জিনহু ওইখানে আসতেই সবাই ওকে হাই হ্যালো করতে থাকে। জিনহু এর রিপ্লাইয়ে বলে, আপনাদের সবাইকে দেখে আনন্দিত। কিম জিজ্ঞেস করে, জিনহু তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো? পার্ক জিজ্ঞেস করে, কে ও? ও কি অনেক শক্তিশালী কেউ? সবাই ওকেই কেন জিজ্ঞেস করছে? কিম তখন মজা করে বলে, ওকে আমরা দুনিয়ার সবচেয়ে দুর্বল হান্টার বলি। পার্ক বলে, সবচেয়ে দুর্বল? কিম বলে, ই র্যাঙ্ক এর সামান্য রেটেও ওকে হাসপাতালে পৌঁছে দেয়। ভাবো যে রেটে ও যায়, ওটা কত ছোট রেট হবে। পার্ক তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো? কিম তখন বলে, ওকে এইসব কথা জানতে দিও না। কিন্তু আমরা জানতে পারি জিনহু সব কথা শুনে ফেলেছে। জিনহু মনে মনে বলে, যাক, এরা সত্যি কথাই বলছে। তখন ওইখানে একটা মেয়ে এসে জিজ্ঞেস করে, জিনহু তুমি আবার আহত হয়েছ? এই মেয়ের নাম জুহি। জিনহু জুহিকে দেখে বলে, আমরা আবার একটা মিশনে একসাথে কাজ করব। জুহি জিনহুর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে জিজ্ঞেস করে। জিনহু বলে, ই র্যাঙ্ক রোটে তার এই অবস্থা হয়েছে। তাদের কথা বলার মাঝে মিশনে যাওয়ার সময় হয়ে যায়। আমরা এই রেটের ক্যাপ্টেনকে দেখতে পাই, যার নাম চিউল সং। কুশল বিনিময়ের পর এরা সবাই মিলে গেটের ভিতরে যেতে থাকে। জিনহু, আমাদের পিছনেই থেকো, না হলে তুমি আহত হয়ে যেতে পারো। তখন জিনহু নিজের ছুরির দিকে দেখে। ছোট একটা ছুরি এবং এতে তেমন পাওয়ার ছিল না, কিন্তু জিনহুর কাছে এর থেকে ভালো ছুরি কেনার টাকাও ছিল না। জিনহু মনে মনে বলে, চলো আজকে কিছু অসাধারণ করে দেখাবো। এরপর সিন শিফট হয়। একজন লোক প্রেসিডেন্ট গোকে গভর্নমেন্টের সাথে হওয়া মিটিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। প্রেসিডেন্ট গো বলেন, উনি সব সময় একই কথা বলে আসছেন, আমরা যেন ডেনজেনগুলো ব্রেক হতে না দেই। ডেনজেন থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায়, আমরা যেন ওইগুলো তাদের সাপ্লাই দেই। 7 দিনের ভিতর কোনো ডেনজেনকে ক্লিয়ার না করা হলে এর ভিতরে থাকা সকল মনস্টার বাইরে চলে আসবে, আরে দুনিয়া শেষ করে দিবে। প্রেসিডেন্ট আবার বলেন, উনি যা বলেছেন তাতে কোনো ভুল নেই, আর আমরাও ওই ডেঞ্জের ভিতর থেকে যা পাওয়া যাচ্ছে সেইগুলো উপরই বেঁচে আছি।
আমরা যখন ওই ম্যাজিক্যাল মনস্টারদের কাটি তখন তাদের ভিতর থেকে এক ক্রিস্টাল বের হয়, যাদেরকে ম্যাজিক জেমস বলা হয়। ওইগুলো বিক্রি করেই আমরা অর্থ উপার্জন করি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিনহু একটা মনস্টারকে মেরে তার থেকে ক্রিস্টাল বের করে নিয়েছে। এতে জিনহু অনেক খুশি হয়ে যায়। তখনই এক গবলিন মনস্টার তার উপর অ্যাটাক করে দেয়, যাতে করে জিনহুর ছুরিতে ক্র্যাক চলে আসে। জিনহু তার হামলা থেকে নিজেকে বাঁচিয়ে তার উপর হামলা করে, কিন্তু তার ছুরিটি ভেঙে যায়, আর ওই মনস্টার নিজের ছুরি জিনহুর পেটে ঢুকিয়ে দেয়। তখনই পার্ক এসে মনস্টারকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। জুহিকে বলে জিনহুকে হিল করার জন্য। বাকি সবাই খুব সহজে অন্য মনস্টারদের সাথে খুব সাহসিকতার সাথে মোকাবেলা করছে। আমরা প্রেসিডেন্ট গো এর কথা শুনতে পাই। তিনি বলছেন যে ম্যাজিক জেম আমরা পাই তাকে আমরা পাওয়ারফুল অস্ত্রে কনভার্ট করে ফেলি, যাতে আমরা পাওয়ারফুল মনস্টারদের সাথে লড়াই করতে পারি। আরে যে মানা ক্রিস্টাল আমরা পাই তাকেও আমরা অস্ত্রে কনভার্ট করি, কিন্তু তা বেশি পাওয়ারফুল হয় না জেম ক্রিস্টালের মতো। কিন্তু গভর্নমেন্ট এইটাকে এক নতুন ধরনের এনার্জিতে কনভার্ট করতে চায়, কারণ এইগুলো নিউক্লিয়ার পাওয়ারের মতো বিপজ্জনক নয়, কিন্তু হাইড্রো ওয়াইন্ড আর জিও থার্মাল পাওয়ার থেকে বেশি এফিশিয়েন্ট, আর এতে পরিবেশে দূষণও কম হয়, যার কারণে এটি খুব ভালো এনার্জি সোর্স। সরকার মানা ক্রিস্টাল আর জেমস ব্যবহার করে ইলেকট্রিসিটি জেনারেট করার পদ্ধতি খুঁজছে। এই সব জিনিস হান্টারদের কারণেই পাওয়া যায়, তাই হান্টাররা খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে হান্টার টিমের ক্যাপ্টেন ওই ডেনজেনের বসকে হারিয়ে দেয়। জুহি তখন জিনহুকে হিল করছিল। জুহি জিজ্ঞেস করে, তুমি হান্টার কেন হতে চাও? কোনো একদিন দেখবে এই কারণে তোমার বড় কিছু হয়ে যাবে। তুমি এইবার অনেক বেশি আহত হয়েছ। জিনহু সরি বলে, কিন্তু জুহি তার উপর অনেক রাগ দেখায়। সবাই ম্যাজিক জেম ও মানা ক্রিস্টাল জোগাড় করতে থাকে। ওই দিকে তাকিয়ে জিনহু ভাবতে থাকে, তাহলে রেড শেষ। কিন্তু দুঃখের বিষয়, আমি শুধু একটি ক্লাস জেমস হাসিল করতে পেরেছি। শুধু কি এর জন্য আমি নিজের জীবন বাজি রেখেছিলাম। তখন তারা একটি গুহা দেখতে পায়। তখন এক লোক বলে, এটা কি একটি ডাবল ডেনজেন? আমি এইটার ব্যাপারে অনেক কিছু শুনেছি। একটি মেয়ে বলে, তুমি ঠিক বলেছ, আমরা এই ডেনজের বসকে হারিয়ে দিয়েছি, কিন্তু এখনও এই ডেনজেনটি বন্ধ হয়নি। তখন কিম বলে, তাহলে এর ভিতর আমরা হয়তো আরও দামি জিনিস পেয়ে যাব। তখন সং বলে, আমাদের এই বিষয়ে হান্টার অ্যাসোসিয়েশনকে ইনফর্ম করা দরকার, এবং তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা উচিত। তখন কিম বলে, তাহলে আপনি কি চান আমাদের পরে যে হান্টার আসবে আমরা আমাদের জিনিস তাদের সাথে শেয়ার করব? তখন পার্ক বলে, এটি একটি ডি-রাঙ্ক ডেনজেন, তাই আমাদের আগে বাড়া উচিত। কিম বলে, ওর ওয়াইফ প্রেগন্যান্ট আর এইখানে অনেক কম মানা ক্রিস্টাল ছিল, তাই আমাদের আগে বাড়তে থাকা উচিত। তখন সং বলে, আমিও তোমাদের সাথে একমত, তবে এইটাও সত্য, এর আগে আমাদের জন্য অজানা বিপদ অপেক্ষা করতে পারে। চলো এই বিষয়ে ভোট করি। ভোট দুই পক্ষেই সমান সমান হয়ে যায়, শুধু জিনহুর ভোট বাকি থাকে। জিনহুকে জিজ্ঞেস করা হয়, তার রায় কি? জিনহু মনে মনে ভাবে, এই ডি-র্যাঙ্ক ডেনজেন আমার জন্য হার্ড, কিন্তু আমার বাবার যাওয়ার পর থেকে আমি একা আছি, যে আমার পরিবারের জন্য ইনকাম করি। আমার মা এই সময় হাসপাতালে ভর্তি আর আমার বোনকে কলেজ যেতে হয়, তাই আমার এখন টাকার খুবই দরকার। জিনহু ভিতরে যাওয়ার পক্ষে ভোট দেয়। এই সময়ে আমরা দেখতে পাই এক ব্ল্যাক ক্রিস্টাল দিয়ে হান্টারদের শক্তি পরীক্ষা করা হচ্ছে, এবং তাদের পাওয়ার অনুযায়ী বিভিন্ন র্যাঙ্কে ভাগ করা হচ্ছে। আর বাহিরে নানান গিল্ডের লোক হান্টারদের কনভেন্স করছে তাদের গিল্ডে জয়েন করার জন্য। তখন একজন চয়কে বলছে, আমাদের অ্যাসোসিয়েশন এ এক বি র্যাঙ্ক হান্টার এবং 2 সি র্যাঙ্ক হান্টার জয়েন করতে রাজি, আর সব কিছু খুব ভালোভাবেই যাচ্ছে। তখন চয় তাকে বলে, তুমি খুব ভালো কাজ করছো, তুমি যে কোনো ট্যালেন্টেড পার্সনকে রিক্রুট করে নেও, তবে আমার মনে হয় না আমরা মিস চাওয়ের মতো ট্যালেন্টেড কাউকে পাব। শহরে 2 জন লোক এক মহিলার পার্স নিয়ে পালাতে থাকে। তখন তাদের সামনে চাও চলে আসে। 2 চোরকে শায়েস্তা করে ওই মহিলার পার্স ফিরিয়ে দেয়। শহরের লোকজন তাকে দেখে খুশি হয় এবং ভিড় জমাতে শুরু করে। বাড়তে থাকা ভিড় দেখে চাও ওইখানে থেকে লাফ দিয়ে সরে পড়ে। সিন শিফট হয় জিনহুর দিকে। তারা পুরো দল নিয়ে ডাবল ডেনজেনের ভিতরে যেতে থাকে। এক লোক বলে, বসের হেরে যাওয়ার পর এই পোর্টাল 1 ঘন্টার ভিতর বন্ধ হয়ে যায়। আমরা বিগত 40 মিনিট ধরে এইখানে হাঁটছি, তাই আমাদের কাছে শুধু 20 মিনিটই বাকি আছে। তখন জিনহু জুইকে বলে, আমায় মাফ করে দেও, আমার কারণে তোমাকে এখানে আসতে হলো। জুই বলে, এই সময়কে ঠিক থাকতে পারে? তোমার কোনো আইডিয়া আছে যদি ও তোমার আরেকটু উপরে হামলা করত তাহলে তুমি ওইখানেই মারা যেতে। আমি অনেক কষ্টে তোমার জখম ঠিক করেছি। আরে তুমি তো পাগলের মতো ভতরেই চলে যাচ্ছ, তোমার কি মাথা খারাপ? জুনহু জুয়ের কাছে মাফ চায় আর ভাবতে থাকে, আমি এই বি র্যাঙ্ক হিলার জুহির কারণেই এখনও বেঁচে আছি। জুহি বলে, যদি সত্যি তুমি আমার কাছে মাফ চাও তাহলে তোমাকে আমায় নেক্সট টাইম খাওয়াতে হবে। জিনহু এই কথা শুনে জিহির দিকে তাকিয়ে থাকে। জুহি বলে, এইভাবে আমার দিকে কেন তাকিয়ে আছো? তোমার কি আমার সাথে খাবার খেতে ভালো লাগে না? না না, এমনটা নয়। তখনই আমরা বসের রুম দেখতে পাই। কিম বলে, এত বড় দরজা দেখা খুব রেয়ার, চলো ভিতরে যাই। এত দূর আসার পর কিছু না নিয়ে ফিরতে পারবো না। চল সবাই একসাথে ভিতরে যাই এবং একসাথেই ফিরব।
আমি কি ঠিক বলছি ক্যাপ্টেন? তখন সং হ্যাঁ বলে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোকে দেখি। উনি বলছেন আপনাদের মধ্যে অনেকে ভবিষ্যতে হান্টার হবেন, আবার অনেকে খালি ফিরে যেতে হবে। এই পোর্টাল 10 বছর ধরে অস্তিত্বে আছে। অনেক অজানা রহস্য আছে এই ডেঞ্জের ব্যাপারে যা এখন আমরা জানি না। এক হান্টার হওয়া নিজের জীবনের ঝুঁকি নেয়ার মতো কাজ। বেঁচে থাকার জন্য আপনাদের খুব সাবধান থাকতে হবে। নিজের আশেপাশে সজাগ দৃষ্টি রাখতে হবে। জিনহুদের দল ওই ডেঞ্জেনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তাদের ভেতরে ঢুকতেই সব মশাল জ্বলে উঠে। একজন বলে উঠে, এই ধরনের ডেঞ্জেনে আমরা প্রথমবার দেখলাম। এখানে তো অনেক পুরনো মূর্তি রাখা। এদের মধ্যে অনেক কাছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। জিনহু বলে, এইখানে যে স্ট্যাচুটা আছে এইটা সবার থেকে বড়। একজন বলে, এইখানে কি কোনো ম্যাজিক্যাল বিস্ট থাকে? এখানটা অনেক নীরব লাগছে। জিনহু ওইখানে একটা ম্যাজিক্যাল সার্কেল দেখতে পায়। জিনহুকে পুরানো ভাষা পড়ার জন্য ওইখানে ডেকে নেয়। জিনহু ওই ভাষা পড়ে সবাইকে বলে, কমান্ডার ইনসাফতো কাটিনুন টেম্পল। প্রথম রুল ঈশ্বরের পূজা করা, দ্বিতীয় রুল ঈশ্বরের প্রশংসা করা, তৃতীয় রুল ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। আর যারা এই রুলগুলো না মানবে তারা এখান থেকে জীবিত বাহিরে যেতে পারবে না। জুহি জিনহুকে বলে, ওই দিকে দেখো, ওই বড় মূর্তির চোখ নড়ে উঠেছিল, আর ওটা আমাদের দিকে তাকিয়েছিল। তখন ওই রুমের দরজা বন্ধ হয়ে যায়। তখন একজন বলে উঠে, এই কারণে আমি এইখানে আসতে চাইনি। তোমরা এই ডেঞ্জেনকে খুব সহজ ভেবে নিয়েছিলে। আমাদের এইখানে আসাই উচিত হয়নি। আমি এইখান থেকে চলে যাচ্ছি। তোমরা যদি কোনো খাজানা পাও তবে তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিও। বাই। এই বলে যখনই সে ওই দরজায় হাত দেয় তখনই ওই দরজার পাহারাদার তাকে মেরে দেয়, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন অন্য একজন বলে, কি আমাদের এদের সাথে লড়াই করতে হবে? জিনহু ভাবতে থাকে, এখন যে মারা গেল তার র্যাঙ্ক কি ছিল? তবে এতে কিছু যায় আসে না, কারণ ও আমার মতো হান্টার থেকে নিঃসন্দেহে শক্তিশালী ছিল। তখন জিনহু বলে, আমি এর আগেও জীবন ও মৃত্যুর মাঝে আটকে ছিলাম। আমি আমার জীবনের প্রথম রেড মিশনে আমি আমার টিম থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। আমার উপর একই র্যাঙ্ক ম্যাজিক বিস্ট হামলা করে দিয়েছিল, যার কারণে আমি বহুদিন হাসপাতালে ছিলাম। একবার আমি এক ডেঞ্জেনে হারিয়ে গিয়েছিলাম। কয়েক ঘন্টা আমি ওইখানে অনাহারে ছিলাম। আমার জন্য লোভ্যাং ডেঞ্জেন ও জীবন মৃত্যুর ব্যাপার। হান্টার ম্যাজিক জেম থেকে যে টাকা পায় তা দিয়ে অ্যাডভান্স ওয়েপেন কেনার জন্য খরচ করে, যাতে তারা আরও স্ট্রং মনস্টারকে হারাতে পারে আর হাইয়ার রিওয়ার্ড পাতে পারে। আর আমার কাছে শুধু একটা ছোট ছুরি আছে। যদি এইটাও ডেস্ট্রয় হয়ে যায় তাহলে আমাকে খালি হাতে এদের সাথে মোকাবেলা করতে হবে। আমাকে যে কোনো মূল্যে এই ভয়াবহ ডেঞ্জেনে আসতেই হবে, কারণ আমার জন্য টাকা এখন খুব প্রয়োজনীয়। যেহেতু ডেঞ্জেন আমার জন্য খুব ভয়াবহ, তাই আমি ডেঞ্জের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করি এবং তাদের খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি। তখন জিনহু সবাইকে ঝুঁকে যাওয়ার জন্য বলে। তখন আমরা দেখতে পাই ওই মূর্তির চোখ থেকে আগুন বেরিয়ে আসে আর একজনকে জ্বালিয়ে ছাই করে ফেলে। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। কেউ কিছু বুঝতে পারছিল না। জিনহু তখন ভয় পেয়ে ভাবতে থাকে, আমার সাথে কি হচ্ছে এইসব? এইখান থেকে বের হওয়ারও কোনো রাস্তা নেই। তাহলে কি আমি এইখানে মারা যাব? এর পরের ঘটনার জন্য চেক করুন আমাদের দ্বিতীয় পর্ব।